হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৮তম পর্বের শেষাংশ। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সকাল ৯টা ১৫। খানবাড়ির ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়ির মেজবানের অনুষ্ঠানে এসেছিল সেই সব আত্মীয়ের এক ভাগ রাতে রয়ে গেছে খানবাড়িতেই। তাদের মধ্যে প্রায় সকলে আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়ারাও আছে। মায়া ঝুঁই দুজনে আজ নিজেদের বাসা মুরাদপুরে ফিরবে। বিকাল থেকে দুজনেরই কোচিং। ১২টা নাগাদ পাহাড় দিয়ে আসবে দুজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলে নাস্তা করে বসেছে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরাও উপস্থিত সেখানে। চোখের পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হৃদ শশীর বিয়ে নিয়ে। দুজনের বয়স হয়েছে, তাই সময় থাকতে থাকতে দুজনকে একত্রে বাঁধা দরকার বলে এমনটা প্রস্তাব রাখল শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাব খান বাদে উপস্থিত সকলেই। হেনা খান সকলের সাথে সহমত করল। স্বামী আরাব খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে ওনার সম্মতি চাইল, কিন্তু আরাব খানের এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেল না তিনি। নিরুদ্দেশ আরাব খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। বাপখানা এমন, তিনি মহিলাদের আলোচনা মিটিংয়ে কিছুই শুনেনি বা সেখানে ওনার কোনো মনোযোগ নেই। অথচ দুই কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকলের কথাই শুনছেন তিনি। টিভি তো শুধুই বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছে না বলেই নীরবতা পালন করছেন। তাছাড়া আজকাল হৃদের মতিগতিও ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন। সেজন্য আপাতত হেনা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি। কারণ হৃদের বিয়ের ব্যাপারে ওনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টো আরাব খানের সঙ্গে রাগারাগি করবে কেন বাধা দিচ্ছে সেজন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক। যার বিয়ে সেই দেখে নেবে এসব কিছু। তাছাড়া আরাব খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতিও শূন্য। সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলেও পারবেন না তিনি। সেজন্য যা হচ্ছে হতে থাক। যার বিয়ে সেই দেখে নিবে কি করতে হবে তাকে। এখানে আরাব খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাব খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসল হৃদের দুই ফুফি। শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুপিয়া বেগমের ছোট বোন। অথচ সুপিয়া থেকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি। সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটাও ওনার খুব পুরনো ইচ্ছা ছিল। এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকে কথাও হয়ে আছে। তবে সেবার যদি হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছপা না হতো, তাহলে এতদিনে শশী খানবাড়ির বউ হয়ে থাকতো। হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছপা হলো সেটা সঠিক অর্থের কারণটা কারও জানা নেই। তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছেন সবাই। মেয়ে হিসেবে শশীকে বেশ পছন্দ খানবাড়ির সকলেরই। নম্র, ভদ্র আর মার্জিত ব্যবহারের জন্য শশীর উপর সকলেই সন্তুষ্ট। পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে। হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানায় ভালো। হেনা খান স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ালেন। অত্যন্ত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি। মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বললেন, ভেবেছিলাম পাহাদের আগে হৃদকে বিয়ে করাবো, কিন্তু হৃদের জেদের কারণে হলো না। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়ব না। দরকার হলে নিহাল সুপিয়া দুজনকে দিয়ে হৃদকে রাজি করাবো। তারপরেও খুব জলদি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেব। হেনা খানের কথায় শশী নত মস্তিষ্কে লাজুক হাসল। পাহাদের মা সরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে। তিনি শশীর পাশে বসলেন। সেজুতি ঝুই মুক্তার পাশে মায়া সোফার এক কোণায় বসে হাঁটুর উপর দুহাত রেখে নত মস্তিষ্কে মায়ের চোখ টলটল করছে হেনা খানের কথা শুনে। সকলে শশীকে ঘিরে বসে আছে। খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, শশীর মূল্যায়ন তো থাকবেই। হেনা খান আবারও বললেন, আজকে হৃদের সঙ্গে বিয়ের ব্যাপারটা কথা বলে দুজনের এঙ্গেজমেন্টের তারিখ আগামী মাসে নির্ধারণ করে ফেলি। কি বলো সালমা? সালমা বেগম বেশ প্রসন্ন হাসলেন। উত্তরে বললেন,
আপনি যেটা ভালো মনে করেন ফুপু, আমার সব দিক থেকে অনুমতি আছে এতে। সালমা বেগমের কথায় অত্যন্ত খুশি হলেন হেনা খান। বললেন, বেশ, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে মিষ্টিমুখ করে নেই সবাই মিলে, কি বলো? ফাহাদের বউ, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানুমা। বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো। মুক্তার সঙ্গে সেজুতি এগিয়ে গেল কিচেনের দিকে ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে। নত মস্তিষ্কের মায়া তখনও শরীর শক্ত করে বসে আছে। জুই মায়ার অবস্থা বুঝতে পেরে মায়ের সঙ্গে আরও চেপে বসল। মায়ার কোলের দুহাতের উপর নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই চিন্তা করিস না ঋতু, এইসব বিয়ে টিয়ে কিছুই হবে না। হৃদ ভাইয়া আছে না, সব ঠিক হয়ে যাবে। সবাই তো আর জানে না হৃদ ভাই যে বিবাহিত। জানলে অবশ্যই শশিয়াপুর জায়গায় তুই বসে থাকতি এখন। জুইয়ের কথা শেষ হতে হতে মায়ের চোখের পানি টুপ করে পড়ল জুইয়ের হাতের উপর। চমকে ওঠার মতন নত মস্তিষ্কের মায়ার দিকে তাকালো জুই। পরপর টপ টপ করে কয়েক ফোঁটা নোনা জল গড়ালো জুইয়ের একই হাতে। জুই দ্রুততায় নিজের দু হাতের মুঠোয় মায়ের দুহাত চেপে অস্থির ভঙ্গিতে পিসপিস করে বলল, প্লিজ কাঁদিস না ঋতু, ধরা পড়ে যাবি। অন্তত হৃদ ভাইকে আসতে দে, ওনার ফ্যামিলির সঙ্গে উনি কথা বলবে। তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে। মুক্তা আপু কিন্তু এখানে আছে ঋতু, সমস্যায় পড়ে যাবি। প্লিজ নিজেকে শক্ত রাখ। জুঁইয়ের মায়াকে সান্ত্বনা দেওয়ার মাঝে হৃদকে দেখা গেল রেডি হয়ে নিচে নামতে। দেখেই বোঝা যাচ্ছে সে বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। হয়তো নিহাল খানের সঙ্গে যাবে কোথাও নির্বাচনের কাজে। হৃদ সবাই অপেক্ষা করে ড্রয়িং রুমে পার হয়ে বেরিয়ে যাচ্ছিল। ড্রয়িং রুমে কে বা কারা আছে তা দেখার প্রয়োজন পর্যন্ত মনে করল না। ব্যস্ত হৃদকে চলে যেতে দেখে তাড়াহুড়োয় পিছনে ডাকলো হেনা খান, হৃদ দাঁড়া। স্বাভাবিকের ন্যায় হৃদ পিছন ঘুরে দাঁড়ালো। ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখে মুহূর্তে কপাল কুঁচকে এলো সন্দেহে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাতে চোখে পড়ল শশীকে জড়িয়ে হেনা খান আর নিজের পুফিদের বসে থাকতে। হৃদের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো। সন্দেহটা সঠিক তা বুঝতে পেরে চোখের পলকে আশপাশটা পরখ করে নিল একবার। বাড়ির সকলকে একত্রে গোল মিটিংয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে মায়াকে খুঁজল। জুইয়ের পাশে মাইকে নত মস্তিষ্কে বসে থাকতে দেখে হৃদ বুঝতে পারল এতক্ষণে তার বউকে এক দফা কান্নাকাটি করা শেষ। এটা হয়তো দ্বিতীয় রাউন্ড হতে পারে। এই তো একটু আগে দুজন বাগানে একত্রে ছিল, তখন হৃদ তার বউকে বুঝিয়েছিল সে আছে তার বউয়ের পাশে সব সময়, সব পরিস্থিতিতে। তারপরেও কেন কোনো কিছু হলেই মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটাই বুঝে না হৃদ। এত চোখের পানি পায় কই এরা? হৃদ মায়ার উপর বিরক্ত হতে গিয়েও হলো না। একটা মাত্র বউ তার, অল্পতে বিরক্ত হওয়া যাবে না। তাছাড়া বউ তো তার বিরহে কাঁদছে, তাই না? কাঁদুক, সমস্যা নেই। মাঝে মধ্যে স্বামীর জন্য এমন একটু আধটু কাঁদলে হৃদের শান্তি লাগে। হৃদ বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ায় তাড়াহুড়া দেখালো না, বরং স্থির হয়ে দাঁড়াতে দাঁড়াতে শার্টের হাতার বোতাম খুলে টেনে কোনোই অবধি তুলতে তুলতে ছোট উত্তরে বলল, বলো। হৃদকে দাঁড়াতে দেখে শশী লাজুক হাসল, মাথার ঘোমটা টেনে আরও একটু নিচে নামালো। হেনা উঠে আসলো হৃদের মুখোমুখি হতে হতে বলল, কোথায় যাচ্ছিস? বাহিরে। কেন? কাজ আছে। এত সকাল সকাল কি কাজে যাচ্ছিস? হেনা খানের কথায় হৃদ খানিকটা বিরক্ত হলো। সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা বলাটা হৃদের পছন্দ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা তার কোনো কালেই পছন্দ না। হৃদ বুঝতে পারছে হেনা খান কেন হৃদকে ডেকেছে। হৃদ নিজেরও তার উত্তর দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নদাতা যদি প্রশ্ন করতে গিয়ে এত টালবাহানা করে তাহলে উত্তর করতে মজা পায় না সে। হৃদ অপর হাতের শার্ট একইভাবে টেনে কোনোই অবধি গোটাতে গোটাতে বলল, পয়েন্টে আসো দাদি, কী চাও? হৃদের সরাসরি কথায় হেনা খান কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেল। এর আগে যতবার হৃদের বিয়ে নিয়ে কথা হয়েছে ততবারই হৃদ রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবারও যদি তাই হয় তাহলে ওনার ছেলে নেহাল খুব রেগে যাবে ওনার উপর, কারণ সামনে ইলেকশন। এই মুহূর্তে হৃদের প্রয়োজন নেহালের খুব বেশি। আবার খানবাড়ির গুরুজন হিসেবে হৃদের বিয়ের ব্যাপারটা তো ওনার দেখা উচিত, তাই না? বাপ মার তো ছেলের বিয়ে নিয়ে কোনো কথাই বলে না। ছেলের বিয়ে করবে কি না, ছেলের বয়স হয়ে এসব দেখার প্রয়োজন মনে করেন না দুজনের একজনেও।
এজন্য মূলত হেনা খানের সবসময় আগ বাড়িয়ে হৃদকে নিয়ে টেনশন করতে হয়। একটা 30 বছরের ধামড়া ছেলে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে, অথচ এতে কারো কোনো মাথা ব্যথা নেই। আর থাকবেই বা কী করে? হৃদের বাবা মার সাংসারিক যে অবস্থা, এতে হৃদের বিয়ে করতে মন চাইবে কখন? হৃদের বাবা মা তো দুজন ভালোবেসে বিয়ে করেও আজ 15 বছর ধরে আলাদা থাকে। এমনকি এই 15 বছরের দুজনে একে অপরের চেহারা পর্যন্ত দেখে না। সংসার করবে তো দূর। এই নিয়ে কত ঝামেলা হলো। দুজনকে একত্রে করতে চাইলো, কিন্তু কেউ রাজি হলো না। আবার কেউ কাউকে তালাকও দিবে না, সম্পর্ক ছিন্ন করবে না, দূরে থাকবে, তারপরেও দুজন একই সম্পর্কে থাকবে। এটা কেমন যুক্তি তিনি তা আজও বুঝে উঠতে পারেননি। কত বছর, কত সময় উনি নেহাল সুফিয়াকে বিভিন্নভাবে বুঝিয়েছেন সব ভুলে আবার একত্রে হয়ে সংসার করতে। শেষ পর্যন্ত কেউ মানেনি, শুধু দুজন দুজনার ব্যাপারে চুপ থাকে। সবশেষে যখন হৃদের বাবা মার সম্পর্কটা ঠিক করতে পারছিল না, তখন হেনা বলেছিল একসঙ্গে থাকতে না চাইলে দুজনে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যেতে। এতেও কেউ রাজি হলো না। এজন্য হেনা খান চায় অন্তত হৃদ সুন্দর একটা সংসার করুক, খান বাড়িটা আবার পরিপূর্ণ হোক। আর কত একা একা কাটাবেন তিনি? আমরা তোকে বিয়ে করাতে চাই। শার্টের হাতটা ফোল্ড করা শেষে হৃদ দুহাত পকেটে গুছতে গুছতে বলল, সেটা তো আমিও চাই। হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা দিল হেনা খানের মাঝে। সত্যি তুই করবি? তোমরা করাতে চাইলে করব। আমরা তো তোর জন্য মেয়ে ঠিক করেছি। মেয়েকে? হৃদের কথায় পারভিন শেখ শশীকে উঠে হেনা খানের পাশে গিয়ে দাঁড়াতে ইশারা করলো। ইশারা অনুযায়ী শশী লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিন্তু হেনা খানের কাছে পৌঁছানোর আগেই হেনা খান শশীর দিকে আঙ্গুল তুলে হৃদকে দেখিয়ে বলল, আমরা তোর জন্য ওকে পছন্দ করেছি, তোর পছন্দ না? হেনা খানের কথার পৃষ্ঠে উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল হৃদ, আমি পছন্দ করলে বিয়ে কনফার্ম? হেনা খান খুশিতে সম্মতি দিয়ে তাড়াহুড়ায় বলল, হ্যাঁ হ্যাঁ। হৃদের কথায় আরাব খান জহির দৃষ্টিতে হৃদের দিকে তাকালো। ওনার ধারণা মতে এতক্ষণে হৃদের প্রচণ্ড রকমের বাড়াবাড়ি রাগ করার কথা, অথচ সেই হৃদ রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে ওনার সন্দেহ হলো। তখনই শোনা গেল হৃদের কথা। হৃদ হেনা খানকে সম্মতি দিতে দিতে বলল, ঠিক আছে, তোমাদের পছন্দকে আমি পছন্দ করলাম, তবে এটাই লাস্ট। বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না। হৃদের কথায় হেনা খান তাড়াহুড়ায় বলল, না না, বারবার তোকে মেয়ে পছন্দ করতে হবে না, তুই একবার পছন্দ করলেই হবে। আমরা তোর পছন্দে বিয়ে করাবো। ওকে, ডান। কথাটা বলতে বলতে হৃদ হেনা খানের পাশ কাটিয়ে সামনে এগোলো। উপস্থিত সবাই উৎসুক খুশি মনে তাকিয়ে শশীর দিকে। এই হয়তো হৃদ শশীকে পছন্দ করবে। শশী মাথার ঘোমটা টেনে মায়ার সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে। হৃদ এগিয়ে এসে শশীকে পেরিয়ে সোফায় বসে থাকা মায়ার হাত টেনে দাঁড় করালো। থুতি চেপে মায়ের মুখটা উপরে তুলে এদিক সেদিক ঘুরিয়ে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হেনা খানের উদ্দেশ্যে বলল, এই মেয়েকে তো তোমরা আমার জন্য পছন্দ করেছো দাদি, তাই না? চেহারা তো ঠিকঠাকই লাগছে, খারাপ না, পছন্দ হওয়ার মতো। তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশি পানি পড়ে মনে হয়। বাকি সব ঠিক আছে। তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি। পাহাদের ছোট শালিকে বিয়ে করব, ডান। তোমরা কথা বলো, আমি রাজি। হৃদের কথায় হেনা খান সহ উপস্থিত সকলে তব্দা খেয়ে দাঁড়িয়ে আছে। মুক্তা ডাইনিংয়ের পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধনায় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে হৃদ মায়ার দিকে তাকিয়ে আছে। ততক্ষণে হৃদ যত্ন সহকারে মায়ের চোখের পানি মুছে দিচ্ছে। শশী বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগে হেনা খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে শুধাতে চাইল। হৃদ শশীর জায়গায় ভুল করে মায়াকে পাত্রী মনে করছে সেটা বোঝাতে চেয়ে বলতে চাইল, হৃদ, তোর ভুল হচ্ছে, আমরা পাহাদের শালিকে না, শশীকে তোর। হেনা খানের কথা শেষ করার আগে হৃদ বিরক্তি নিয়ে বলল, দাদি, বারবার মেয়ে পছন্দ করতে পারবো না। একবার করেছি, এটাই শেষ। বিয়ে করতে হলে পাহাদের শালিকেই করব, নয়তো বিয়ে ক্যান্সেল। এবার বলো তোমরা কি চাও, ইয়েস অর নট? হৃদের কথায় শশীর মধ্যে অস্থির উত্তেজনা দেখা যায় তৎক্ষণাৎ। প্রিয় কিছু হারানোর ভয়ে শশী এগিয়ে গেল হৃদের দিকে। অস্থির ভঙ্গিতে হৃদের হাত টেনে কিছু বলতে চাইলে হৃদ শশীকে বাধা দিয়ে রাগে কটমট করে বলল, ডোন্ট টাচ, স্টে হেয়ার। অস্থির তোলপাড় শশী হৃদকে বোঝাতে চেয়ে উত্তেজনায় বলতে লাগলো,
তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা হচ্ছে, তাহলে তুমি মায়াকে কেন এসবের মাঝে টানছো? পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে, মায়া কেনা। শশীর কথায় হৃদ বিরক্তি নিয়ে বলল, বিয়ে করব আমি, সংসার করব আমি, আর আমার বউ পছন্দ করবে অন্য কেউ? কেন, আমার কি চোখ নাই? অন্ধ মনে হয় তোর? হৃদের শক্ত গলার কথায় শশীর চোখ টলমল করে ওঠে কান্নায়। মায়া ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার মুক্তাকে দেখে নিল। মূলত মুক্তা এই দিকেই তাকিয়ে আছে। হৃদ যে কোনো সময় দুজনের বিয়েটার কথা বলে দিতে পারে সবাইকে, তখন হয়তো সবাই খেপে যেতে পারে। সেই ভয়ে মায়া হৃদের দিকে চেপে গেল। হৃদের শরীর ঘেঁষে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। টান টান উত্তেজিত পরিস্থিতিতে মায়ার হৃদের দিকে চেপে যাওয়ার বিষয়টা হয়তো তেমন কেউ লক্ষ্য করেনি, তবে চতুর্মুক্তা ঠিকই লক্ষ্য করল। নাক মুখ শক্ত করে মায়ের দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে। নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা ঘুণাক্ষরেও ধারণাতেও ছিল না মুক্তার। যদি থাকতো তাহলে এসব কখনোই হতে দিত না সে। শশী আকুতির স্বরে বলল, সবার তো আমাকে পছন্দ হৃদ। শশীর কথায় হৃদ বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে সেটা তাদেরকে গিয়ে বলো, আমার কাছে কি? আমি তো তোকে পছন্দ করি নাই, আমাকে পেন কেন দিচ্ছিস? যা সর। থমথমে পরিস্থিতিতে সকলে স্তব্ধ, হতবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। হেনা খান বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। হৃদ হঠাৎ করে এমন কিছু বলবে সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে। হৃদ বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু শশীর জায়গায় মায়াকে পাত্রী হিসেবে টেনে আনাটা ছিল সবচেয়ে বড় চমক সবার জন্য। যে আরাব খান সকাল পর্যন্ত হৃদকে অবিশ্বাস করছিল হৃদ একা বিয়ে করতে পারবে না বলে, সেই আরাব খানও এই মুহূর্তে অবিশ্বাসে থমকে দাঁড়িয়ে। এরই মাঝে মেয়ের কান্না দেখে এগিয়ে আসলো শশীর মা সালমা বেগম। তিনি শশীর কাঁধ জড়িয়ে হৃদকে রাগান্বিত গলায় বলল, হৃদ, এবার তুমি বাড়াবাড়ি করছো। আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য মেয়েকে পছন্দ করবে, সেটা তো হবে না। আমরা কেউ সেটা মেনে নেব না। তোমার বিয়ে হলে শশীর সাথেই হবে। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হয়ে আছে অনেক আগে থেকেই। এখন তুমি বিয়ে থেকে পিছুপা হতে পারবে না। প্রথমত, আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব না করব সেটা। আমার মন, আমার মর্জি। আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব, নট ইউ। দ্বিতীয়ত, আপনার সস্তা মেয়েকে নিয়ে সাইড হন। আই এম নট ইন্টারেস্টেড। হৃদ, এবার কিন্তু তুমি বেয়াদবি করছো। আমি তোমার খালা হই। হৃদ নিজের রাগ কন্ট্রোল করতেছে। এক হাতের মুঠোয় মায়ের একটা হাত চেপে অপর হাতটা পকেটে ঢুকোতে ঢুকোতে হেয়ালি ভঙ্গিতে বলল, দেখো খালা, বেয়াদবির জন্য সমাজে আমি এমনিই বদনাম। নতুন করে আর কিছুই গায়ে লাগে না। তারপরেও তোমাকে বলছি, আমাকে জোরাজুরি তো আমার বাপ মাও করে না। সেক্ষেত্রে তুমি খালা হও, মানে মার বোন। তাই বলছি, আমার থেকে দূরে থাকো, নয়তো আমি বেয়াদবি করতে বসলে তুমি কিন্তু পার পাবে না খালা। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন ফুঁসে উঠল সালমা বেগম। হৃদকে মায়ের হাত চেপে ধরতে দেখে ওনার রাগে যেন ঘি পড়ল। তিনি রাগের বশবর্তী হয়ে হৃদের পেছনে মায়াকে দেখে হৃদকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের সাথে কি চলে তোমার? ছোটলোক ঘরের মেয়েরা টাকা চিনে, সেজন্য তোমার মতো বড়লোক ছেলেদেরকে ফাঁসাতে চাইছে। যেমন করে ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেছে ওর বোন। তুমি ভুল করছো হৃদ। এসব মেয়েদের থেকে বেরিয়ে আসো, এখনো সময় আছে। সালমা বেগমের কথায় মুহূর্তে মায়া সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মুহূর্তে সকলে তাকালো হৃদের পিছনে আশ্রয় নেওয়া মায়ের দিকে। মুক্তার আগে কটকট করে উঠল সালমা বেগমের কথায়, কিন্তু শ্বশুরবাড়ির হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইল। তীব্র অপমানের কথাগুলো বেশ আত্মসম্মানে লেগেছে মুক্তার। সে পারছে না রাগে ট্রেতে থাকা সব কিছু নাস্তা উল্টে ফেলে মায়াকে নিয়ে এখান থেকে চলে যেতে। একঘর মানুষের সামনে হৃদের ওইভাবে শশীর জায়গায় মায়াকে পছন্দ করাটা মোটেও ভালো লাগেনি মুক্তার। দ্বিতীয়ত, মায়া এখনও হৃদের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বলে সালমা বেগম মুক্তার পরিবারকেও অকারণে টেনে এনে অপমান করছে। মায়া সালমা বেগমের অপমানে ফুঁপিয়ে কেঁদে উঠতেই হৃদ দৃষ্টি ঘুরিয়ে মায়াকে দেখে আবারও তাকালো সালমা বেগমের দিকে। তপ্ত মেজাজে দুহাত মুষ্টিবদ্ধ করে হেনা খানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল হৃদ, দাদি, তোমার মেহমানদের সামলাও, নয়তো আমাকে সামলানো তোমার দায় হয়ে যাবে। আমার মোটেও পছন্দ না কেউ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বউকে অপমান করবে। সে রাইট আমি কাউকে দেইনি।
হৃদের কথায় কেউ কিছু বলবে তার আগে হেনা খান অবিশ্বাস্য গলায় হৃদকে শুধিয়ে বলল, বউ মানে? কে বউ? মায়ের সাথে তোর সম্পর্ক আছে হৃদ? হৃদের মেজাজ বরাবরই ক্ষিপ্ত হচ্ছে সালমা বেগমের কথায়। এর মাঝে হৃদ বারবার মায়াকে নিজের বউ বলে দাবি করার পরেও কেন সবাই হৃদকে একই প্রশ্ন করছে সেটা বুঝতে পারছে না সে তো শুরু থেকে বলছে মায়া তার বউ, তাহলে কেন সবাই অবুঝের মতন হৃদের থেকে একই কথা শুনতে চাচ্ছে? হৃদ ক্ষিপ্ত মেজাজে বলল, বাল, একই কথা কতবার বলবো? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই ওয়াইফ, উই আর ম্যারিড। হৃদের কথায় উত্তাপ পরিবেশটা কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। ঘরভর্তি মানুষ শুধু একে অন্যের মুখ চাওয়াচাই করলো। মায়া হৃদের কথায় মুহূর্তে দুহাতে হৃদের এক হাত আঁকড়ে ধরল ভয়ে। হেনা খান এই মুহূর্তে কিছু বলার মতন ভাষা পেল না। ওনার শুধু মনে হলো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করা দরকার, নয়তো বিশাল ঝামেলা হতে পারে। হেনা খানের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরাফও এগিয়ে আসলো পরিস্থিতি সামলাতে। হৃদ যদি মায়াকে পছন্দ করে থাকে তাহলে এই বিষয়ে ওনারা পারিবারিকভাবে পরে কথা বলে নিবে। তারপরেও এই মুহূর্তে অন্তত পরিস্থিতি সামলানো দরকার। শশী মায়া দুজনেই কাঁদছে, সালমাও রেগে আছে। সবচেয়ে বড় কথা হলো হৃদ যদি এর থেকে বেশি রেগে যায় তাহলে ভয়ানক তাণ্ডব হয়ে যাবে বাসায়। হেনা খান আরাফ খান এগিয়ে আসার মধ্যে সালমা বেগম ক্ষোভের থাবা মেরে মায়াকে টেনে হৃদ থেকে আলাদা করতে চেয়ে বলল, সব দোষ এই নষ্টা মেয়ের। বড়লোক ঘরের ছেলেদের মাথা চিবিয়ে খেতে পারে ভালো এরা। এক বোন পাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেও শান্তি হয়নি এদের। এখন ছোট বোনকে লেলিয়ে দিয়েছে বড় ভাইয়ের মাথা খেতে। এদের বাবা মা ব্যবসা শুরু করেছে মেয়েদের দিয়ে। কথাগুলো বলতে বলতে মায়াকে হৃদের পাশ থেকে টেনে নিজের কাছে নিতে চাইলে মুহূর্তে বাধা দেয় হৃদ। এতক্ষণে একটা ছেলে হলে হৃদ চিবিয়ে খেয়ে ফেলত, কিন্তু মেয়ে বলেই বেঁচে গেল সালমা বেগম। মায়াকে হৃদের পাশ থেকে টেনে বের করতে চাইলে মুক্তা আতঙ্কিত ভঙ্গিতে এগিয়ে আসলো বোনকে বাঁচাতে। হাতে ছিল ট্রেড ট্রলি, তাড়াহুড়োয় সেটি রেখে আসতে ভুলে গেছে ও। দু হাতে ট্রেড ট্রলি ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে রেখে এগিয়ে গেল মায়াদের কাছে, যেখানে পূর্ব থেকে সালমা বেগম মায়ের হাত আর হৃদ সালমা বেগমের হাত চেপে দাঁড়িয়ে। এর মাঝে হুট করে মুক্তা ঢুকে দুজনেরই হাত মায়ের থেকে ছাড়াতে ছাড়াতে শক্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, প্লিজ আমার বোনকে নিয়ে কেউ তামাশা করবেন না। আমার বোন কারো বউ নয়, আর না আমরা কেউ আপনাদের বাড়ির ছেলের সঙ্গে বোনকে বিয়ে দিতে বসে আছি। মায়ের বিয়ে আমরা অলরেডি ঠিক করে রেখেছে, এই মাসে বিয়ে হবে তার। তাই দয়া করে কেউ আমার বোনকে নোংরামিতে জড়াবেন না প্লিজ। মুক্তার কথায় হৃদের উত্তাপ মেজাজ আর খিচে গেল রাগে। শরীরে রক্ত টকবক করলো ক্ষোভে। এই মুহূর্তে সবগুলো মেয়ে না হয়ে ছেলে হলে এতক্ষণে হৃদের হাত উঠে যেত। রক্তারক্তি এক ধাপ পার করত হিংস্রতায়। তারপরেও হৃদ কিছু করবে বা বলবে তার আগেই সালমা বেগমের পরপর মুক্তা ঢুকে গেল মাঝে। কিন্তু হিংস্রত্ব হৃদ তখনও এক হাতে মায়ের হাত শক্ত করে চেপে ধরল। সালমা বেগম মুক্তার কথা শুনে মায়ের হাত ছেড়ে দিতে দিতে মুক্তাকে অপমান করে বলল, তাহলে বলতে হবে তোমরা ডিগ্রি করে রেখেছো ছেলেদের পটাতে। তোমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরেও আমাদের বাড়ির ছেলের সাথে নোংরামিতে জড়িয়ে পড়েছে। এসব আপদ আর খানবাড়িতে ঢুকাবে না কখনো তুমি। অতিরিক্ত রাগে হৃদের শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে, হাতের রগ ফুলে কপালের শিরা পর্যন্ত দপদপ করছে কন্ট্রোল করতে না পেরে। মুক্তার নিজেরই রাগে কষ্টে চোখের পানি চলে আসে মায়কে জড়িয়ে ওর পরিবারকে এত অপমান করায়। মুক্তার আগে আরও কিছু বলতে গিয়েও বলল না, দাঁত কামড়ে শুধু এখান থেকে মায়কে নিয়ে চলে যেতে চাইল। অথচ মায়া তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সালমা বেগমের কথা শুনে। মায়ের হাতটাও লাল হয়ে উঠেছে হৃদের হাতের মুঠোয় পিষে। মুক্তা সালমা বেগমকে এড়িয়ে মায়ের অপর খালি হাতটা টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়ে রাগান্বিত গলায় বলল, তুই আমার সাথে আয় মায়া। বলে মুক্তা মায়ের হাতটা টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে পারল না। হঠাৎ হাতের টান পড়ল। বাধা পেয়ে মুক্তা রাগান্বিত অশ্রু ভেজা চোখে পিছনে তাকাতেই দেখল মায়ার একটা হাত তখনও হৃদের মুঠোয় চেপে দাঁড়িয়ে, যার জন্য সে বাধা পাচ্ছে। মায়া কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে, কিন্তু হৃদকে এই মুহূর্তে বলতে পারছে না হাতটা ছেড়ে দিতে, কারণ হৃদের রাগের ঠাহর মায়ের নিজের হাতে করতে পারছে। দ্বিতীয়ত মায়া চায় এই পরিস্থিতিটা মায়া হৃদের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ দুজন একত্রে ফেস করুক। সেজন্য মায়া কাঁদতে কাঁদতে মুক্তাকে কোনো রকমে বলতে চাইল, আপু আমি যাব না, আমি
মায়ার বাকি কথা শেষ করার আগে ঠাস করে শব্দ হলো। ড্রয়িং রুম ভরপুর মেহমানদের সামনে মুক্তা মায়াকে ঠাস করে থাপ্পড় মারতেই মায়া তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল হৃদের পায়ের উপর। এক হাত তখনও হৃদ শক্ত করে চেপে। মায়ার অপর হাতে হৃদের পা আঁকড়ে ফ্লোরে বসে তীব্র অপমানে হু হু শব্দ করে কেঁদে উঠল তখনই হৃদের পা জড়িয়ে। অথচ হৃদ জায়গা থেকে নড়ল না আর না মায়াকে টেনে তুলল। হেনা খান, জুই ও ফাহাদের মা আহাজারি করে তৎক্ষণাৎ এগিয়ে আসলো মায়াকে ধরতে। রাগান্বিত হৃদের রাগে 16 কলা পূরণ হলো মুক্তার থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে। হেনা খান আহাজারি করে মায়াকে ধরার আগেই দ্বিতীয়বারের মতন ঠাস করে শব্দ হলো। এতে পুরো ঘর থমকে গেল শশীকে ফ্লোরের উপর লুটিয়ে পড়তে দেখে। হৃদের শক্তপোক্ত হাতের কঠিন থাপ্পড়ে শশীর মাথা ঘুরে উঠল তক্ষুনি। ঝাপসা চোখে থ মেরে বসে রইল কয়েক সেকেন্ড। ঠোঁট দিয়ে তাজা গরম রক্ত গড়িয়ে পড়তেই শব্দ করে কেঁদে উঠল শশী। সালমা বেগমের অবস্থা দেখে তৎক্ষণাৎ চিৎকার করে ঝাপটে জড়িয়ে ধরল শশীকে। ততক্ষণে পারভিন শেখ আর হেনা খান থমকে দাঁড়িয়ে গেলেও জুই মায়াকে টেনে তুলে নিল নিজের কাছে। সালমা বেগম বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হৃদের হিংস্রতা প্রকাশ পেল ভাঙচুরে। হৃদ রাগে হিতাহিত অজ্ঞ হয়ে তৎক্ষণাৎ লাথি মেরে উল্টে ফেলল মুক্তার রাখা ট্রে ট্রলিটি। তার পর মুহূর্তে দুহাত মুষ্টিবদ্ধ করে গলা ফাটিয়ে গর্জনের চিৎকারে ডাকল ফাহাদকে। ফাহাদ, ফাহাদ, এই ফাহাদ! হৃদের চিৎকার উত্তাপে ঝংকার তুলল খানবাড়ির দেয়ালে দেয়ালে। প্রতিটি জিনিস যেন হৃদের চিৎকারের শব্দে কম্পিত হলো। উপস্থিত সবাই ভয়ার্ত মুখে থ মেরে দাঁড়িয়ে। ফাহাদ হৃদের গর্জনের চিৎকারে বাহির থেকে উত্তেজনায় দৌড়ে আসলো ড্রয়িং রুমে। ফাহাদের পিছন পিছন আয়ন, রাদীপ, আসিফ সহ নিহাল খানও দৌড়ে আসলো উত্তেজনায়। ফাহাদ ড্রয়িং রুমে উপস্থিত মানুষের ভিড় দেখে ভয়ার্ত মুখে দৌড়ে গেল হৃদের দিকে। কি হয়েছে জানতে চেয়ে বলতে চাইল, কি হয়েছে ভাই, ডেকেছ? ফাহাদের কথা শেষ করার আগেই হৃদ বগল থাবা বসালো ফাহাদের শার্টের কলারে। দুহাতে ফাহাদের কলার চেপে হৃদের মুখোমুখি টেনে হিংস্রতা প্রকাশ করে রাগে রিরি করে দাঁত ফিসে বলল, তোর বউরে সামলা ফাহাদ, নয়তো আমাকে সামলানো তোর দায় হয়ে যাবে। হৃদের হিংস্রত্বে আয়ন, রাদীপ এগিয়ে আসলো হৃদকে বাধা দিতে। দুপাশ থেকে দুজন হৃদকে আঁকড়ে ফাহাদকে ছাড়ানোর চেষ্টা করে রাদীপ উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই, ভাই, কি হয়েছে তোমার? প্লিজ শান্ত হও তুমি। বাবা, এদিকে আসো তুমি, ভাইয়াকে বোঝাও। নিহাল খান তখনও জায়গায় দাঁড়িয়ে। মূলত তিনি বুঝতে পারছেন এখানে কিছু একটা হয়েছে যার জন্য হৃদ এতটা হাইপার হয়ে গেছে। তিনি হৃদকে না থামিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। পরিস্থিতি জানতে আরাব খানের দিকে তাকালে তখনই শোনা গেল ফাহাদের ভয়ে জড়সড় কণ্ঠ। হৃদকে বলল, কি হয়েছে ভাই, আমাকে বলো, মুক্তা বেয়াদবি করেছে কোনো? আয়ন, রাদীপ দুজনে হৃদ থেকে রাদীপকে আলাদা করল। না হলে দেখা যাবে অকারণে হৃদের রাগকে শিকার হয়ে যাবে ফাহাদ। হৃদ গর্জে উঠে আবারও বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে মারার সাহস তোর বউকে কে দিছে? হেনা খান হৃদকে শান্ত করতে বোঝানোর উদ্দেশ্যে বলল, হৃদ, ওরা দুজন বোন হয়, মুক্তা মায়াকে মারতে পারে। এত হেনা খানের কথা শেষ করার আগে হৃদ আবারও গর্জে বলল, বোন হবে নিজের বাড়িতে, আমার বাড়িতে সে শুধুই আমার বউ, অন্য কারো বোন নয়। আমার সামনে আমার বউকে থাপ্পড় দেওয়া মানে সে থাপ্পড়টা আমার বউকে নয়, আমাকে মেরেছে। আমি আমার বিয়ের জন্য কৈফিয়ত কাউকে দিতে আসিনি, আর না সম্মতি নিতে চাইছিলাম। আমার বিয়ে নিয়ে কারো ইন্টারফেয়ারেন্স সহ্য করব না আমি। এটাই লাস্ট বার দাদি। এরপর কেউ আমার বউ কিংবা আমার সম্পর্কের দিকে আঙ্গুল তুললে আমি কাউকে ছাড় দিব না দাদি। আর সেটা তুমি তোমার আত্মীয়দেরকেও বোঝাও। যদি বিষয়টা আমার বোঝাতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে দাদি। হৃদের উত্তাপের রাগে রিডি করছে। নিহাল খান সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে হৃদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, হৃদ, শান্ত হও, আমি দেখছি বিষয়টা, তুমি যাও। পর মুহূর্তেই নিহাল খান ফাহাদের মাকে উদ্দেশ্য করে একই গম্ভীর গলায় বলল, পারভিন, তোর ছেলের বউকে নিয়ে যা ঘরে। মেয়েটা কাঁদছে, ওকে ফ্রেশ করা। সেজুতি, তুমি হৃদের বউকে নিয়ে তোমার ঘরে যাও। আম্মু, তুমি সালমা আর ওর মেয়েকে নিয়ে ওদের ঘরে যাও। বাকিরা সবাই আপনারা যার যার ঘরে যান। এই বিষয়টা আপাতত এখানেই শেষ। আমি আমার ছেলের বিয়ে সম্পর্কে আরও আগে থেকে জানতাম। আমাদের পারিবারিক ম্যাটার ছিল বলে সবার সামনে আমি এই বিষয়ে কথা বলতে চাইনি।
কিন্তু এর মানে এই না যে আপনারা আমার ছেলে বা ছেলের বউয়ের দিকে আঙ্গুল তুলবেন। সেই রাইট আমি কাউকে দেইনি। আমার ছেলের বউ এই খান বাড়ির ইজ্জত, আর আমাদের বাড়ির ইজ্জতে আঘাত হানলে আমি নিহাল খান অবশ্যই চুপ থাকবো না। আপনারা এখন যার যার রুমে যান প্লিজ। নেহাল খানের কথায় সালমা বেগম কিছু বলতে চাইলে নেহাল খান হাত তুলে থামিয়ে দেন মুহূর্তে। এর মানে তিনি এই মুহূর্তে কোনো কথা শুনতে ইচ্ছুক নন। ড্রয়িং রুমের সবাই যে যার যার রুমের দিকে যেতে লাগলো। তার আগে হৃদ রেগেমেগে খানবাড়ির ড্রয়িং রুম ত্যাগ করলো বাহিরের দিকে যেতে যেতে। হৃদের পিছন পিছন আয়ন, রাদীপ, আসিফ দৌড়ালো, ফাহাদ বোকার মতন মুক্তার দিকে তাকিয়ে। মুক্তাকে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে ততক্ষণে। মুক্তাকে নিয়ে ফাহাদের মা রুমের দিকে যেতে চাইলে ফাহাদও ওদের পিছন পিছন গেল। মুহূর্তের মাঝে পুরো ড্রয়িং রুম খালি হয়ে গেলে নেহাল খান ঘড়িতে সময়টা দেখে নিল এক পলক। সকাল 10:27। 11টার ভেতরে আলোচনা সভায় উপস্থিত থাকতে হবে ওনার হৃদকে নিয়ে। গম্ভীর নেহাল খান ভারী নিঃশ্বাস ফেলে তিনিও বাহিরের দিকে হাঁটল। গাড়িতে উঠতে উঠতে আসিফকে কল দিয়ে বলল, হৃদকে বলো 11টার ভেতরে সবাই উপস্থিত থাকতে। আসিফের তৎক্ষণাৎ উত্তর আসলো, জি স্যার, ভাই আসবেন। ওকে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।